চরম বিপদের মুখেও ধৈর্য না হারিয়ে যদি শেষ চেষ্টা করা যায় সেই বিপদ থেকে উদ্ধার হওয়া, তারই কিন্তু সেই বিপদ থেকে উদ্ধার হবেই, এবং মনের জোর অবশ্যই রাখতে হবে। এই প্রসঙ্গে নিয়ে একটি অসাধারণ গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি। চ্যানেলে যারা নতুন আছো এবং নতুন যারা আমার গল্প শুনছো, গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং গল্পটি যদি ভালো লাগে এবং অবশ্যই আমার সাথে পাশে থেকো এবং একটি লাইক করে দিও। বিভূতিবাবু ছিল একজন খুব বড় চালের ব্যবসাদার। চালের ব্যবসা তার খুব রমরমা চলত। বাইরে ট্রাকে করে করে সে তার থেকে দোকান থেকে চাল যেত। চালের কোয়ালিটিও ছিল ভীষণ ভালো, যার জন্যে বিভূতিবাবুর প্রচুর নামডাক, এবং এই চালের ব্যবসা করে তিনি সেই পাড়ার একজন ধনী ব্যক্তি হিসাবে পরিচিত ছিলেন। যে কোনো অনুষ্ঠানে ফিতে কাটার জন্য, কোথাও অতিথি হিসাবে তাকে কিন্তু নিমন্ত্রণ করা হতো, রীতিমতো বাড়িতে গিয়ে তাকে কার্ড দিয়াতে হতো। এই দেখে তার বিরোধী পক্ষ কিছু লোক ছিল, তারাও কিন্তু ব্যবসা করত, তারাও ছিল ধনী, কিন্তু তারা ভাবতো যে আমরাও তো ধনী, আমাদের তো কোনো সময় ডাকে না, বিভূতিবাবুকে কেন ডাকে? এই নিয়ে তাদের মধ্যে খুব হিংসে শুরু হয় বিভূতিবাবুর বিরুদ্ধে। তো তারা একদিন ঠিক করলো যে বিভূতিবাবুকে আমরা এই পৃথিবী থেকে বরং সরিয়ে দিই, তাহলে আমাদের যশ খ্যাতি হবে, সবাই আমাদের ডাকবে ধনী হিসাবে। এই চিন্তাভাবনা সেই বিরোধী লোকজন ঠিক করলো। কিন্তু বিভূতিবাবু ধনী হলে কি হবে? তার মনটা ছিল ভীষণ উদার। তিনি কিন্তু গরিব দুঃখী সবার জন্যে প্রচুর সাহায্য করতেন, অনেক চ্যারিটি করতেন, ক্লাবে, সব জায়গায়। তার মনটা তো ভীষণ বড় ছিল, যার জন্যে সবাই তার কাছে যা চাইতো তাই পেত। প্রতি মাসে তিনি লোক খাওয়াতেন, এবং তার নিজস্ব একটা আশ্রম ছিল, সেখানে তিনি বিনা পয়সায় সমস্ত খরচ সেখানকার চালাতেন। কোনো রকম অর্থ তিনি কারোর থেকে সাহায্য নিতেন না, নিজের অর্থ দিয়েই তাদেরকে দেখভাল করতেন। এ সমস্ত কারণে বিভূতিবাবু কিন্তু সেখানকার খুব গুণী মানুষ, যার জন্যে সবাই প্রত্যেকে খুব ভালোবাসত। এই অবস্থা দেখে সেই বিরোধী পক্ষ কিন্তু আর সহ্য হলো না। তারা বলল যে একটা প্ল্যান করি আমরা, বিভূতিবাবুকে কিভাবে মেরে ফেলা যায়। এসব চিন্তাভাবনা করে তারা কি করলো, একদিন বিভূতিবাবুর বাড়িতে গেল। বাড়িতে গিয়ে বিভূতিবাবুর খুব প্রশংসা করলো, আড্ডা মারলো, মেরে টেরে বলল যে বিভূতিবাবু, আপনি এত গুণী মানুষ, আপনার এত নামডাক, তাই আমরা ভাবছি আমাদের একটা অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে আপনাকে নিমন্ত্রণ করছি, এবং আমরা কিন্তু সেই অনুষ্ঠানের পরে সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করব এক টেবিলে। বিভূতিবাবু এ কথা শুনে ভীষণ খুশি। তিনি বললেন যে বেশ তো, খুব ভালো, আমি অবশ্যই যাব। রীতিমতো সেই অনুষ্ঠানে সেদিন বিভূতিবাবু গেল। সেখানে অনেক রাত অবধি গান বাজনা হলো, বাইরের থেকে অনেক আর্টিস্টও এসেছিলো, তাদেরকে নিয়ে গান বাজনা হলো। হওয়ার পরে সবার শেষে তারা এক টেবিলে বসে ডিনার করলো। ডিনার করতে গিয়ে অনেক রাত হয়ে গেছে। বিভূতিবাবুকে খাওয়ার সাথে একজনে এমন কিছু মিশিয়ে দিল, যার জন্যে বিভূতিবাবু কিন্তু খেতে খেতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেলেন, তার কোনো আর জ্ঞান থাকলো না। এদিকে ফাংশন শেষ হওয়ার পরে মোটামুটি সব ফাঁকা, লোকজন যে যার বাড়ি চলে গেছে, আছে শুধু সেই দলগুলো। তারা তখন বিভূতিবাবুকে কী করলো, চ্যাংলাদাদন করে একটা গাড়ির মধ্যে উঠালো। গাড়ির মধ্যে উঠিয়ে তাকে একটা গভীর জঙ্গলে নিয়ে গেল। সেখানে একটা গর্ত করে সেই গর্তের মধ্যে বিভূতিবাবুকে সেখানে ফেলে দিল। ফেলে দিয়ে ওপরে কিন্তু পাথর মাটি এগুলো চাপা দিয়ে দিল। তারা ভাবলো যে বিভূতিবাবু এখানে থাকতে থাকতে তিনি মারা যাবেন, তিনি তো আর নিঃশ্বাস নিতে পারবে না, আর অজ্ঞান হয়ে গেছে, এখন তো কিছুই বুঝতে পারবে না, আর তিনি বুঝতেও পারবেন না কে এই কাজ করলো যদি বেঁচেও থাকে। যাই হোক, তারা রীতিমতো বিভূতিবাবুকে সেইভাবে ফেলে দিয়ে তারা বাড়ি চলে আসলো। কিন্তু বিভূতিবাবু সেই রাতটা সারা রাত গেল, বিভূতিবাবুর জ্ঞান ফিরল না। হঠাৎ করে পরের দিন সকালবেলায় তিনি আস্তে আস্তে তিনি চোখটা খুললেন। খোলার পরে দেখেন যে তিনি মাটির তলায় শুয়ে আছেন, এবং চারদিকে অন্ধকার, অথচ ওপর থেকে যে মাটি চাপা পাথর চাপা দেওয়া আছে তার ফাঁক দিয়ে একটা আলো আসছে। তিনি তখন আর বুঝতে পারছেন না তিনি এই অবস্থায় কি করবেন। আস্তে আস্তে তিনি সব তার
মাথায় চিন্তা ভাবনাগুলো আবার ঘুরে আসলো। তিনি সব মনে করতে লাগলেন। কিছুক্ষণের জন্য তিনি ভুলে গেছিলেন যে তিনি কোথায় আছেন, তিনি কেন এখানে আছেন, এইসব চিন্তা ভাবনা করছিলেন। আস্তে আস্তে তিনি মাথা ঠান্ডা করে সব কিছু তার মনে পড়ে গেল। এই ভেবে বিভূতিবাবু কী করলো, ওরা তো আমাকে মারতে চাইছে, কিন্তু আমি এখান থেকে বেরাবো কী করে? এখান থেকে তো বেরানো ভীষণ কঠিন, ওপরে মাটি, বড় বড় পাথর, কিন্তু আমি পারবো না এখান থেকে বেরোতে। কি করে পারি? হয়তো বা আমার এখানেই মৃত্যু হবে। এই কথা চিন্তা করে বিভূতিবাবু সেই গর্তের মধ্যে কিছুক্ষণ বসে থাকলেন এবং জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলেন। নেওয়ার পরে তিনি উঠে দাঁড়ালেন। দাঁড়িয়ে বললেন, না, আমার তো অনেক কাজ বাকি, আমার জন্যে তো অনেকে চেয়ে আছে আমার মুখের দিকে, তাদের অন্ন দিতে হবে মুখে, তাদের জন্যে আমার অনেক কাজ পড়ে আছে, গরিব দুঃখীদের জন্যে। আমি কিছুতেই মরব না, আমাকে এখান থেকে যে করেই হোক আমাকে বেরোতেই হবে। এই চিন্তা করে বিভূতিবাবু কী করলেন, উঠে দাঁড়ালেন। দাঁড়িয়ে সেই ওপর দিকে সেই মাটিগুলো আস্তে 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 হাত দিয়ে দিয়ে সরাতে সরাতে সমস্ত বালি মাটি তার মুখের মধ্যে পড়ছে। বিভূতিবাবু চোখে পায়ে দেখতেই পাচ্ছেন না। এমন সময় ওপর থেকে একটা পাথর পড়ে বিভূতিবাবুর মাথার পেছন দিকে প্রচণ্ড ব্যথা পেলেন। ব্যথা পেয়ে তিনি আবার পড়ে গেলেন। পড়ে গিয়ে তিনি আবার কিছুক্ষণের জন্য জ্ঞান হারালেন। আবার বেশ আধা ঘন্টা মতো এরকম থাকার পরে তার আবার আস্তে আস্তে জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পরে তিনি আবার উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়িয়ে সেই একই কথা, যে না, আমাকে এখান থেকে বেরোতেই হবে, আমাকে বাঁচতেই হবে এবং প্রচুর লোককে আমাকে দেখতে হবে, তারা যে আমার দিকে চেয়ে আছে। এই চিন্তা ভাবনা করে, তাদের কথা, গরিব দুঃখীদের কথা চিন্তা করে তিনি মনে জোর পেলেন। জোর পেয়ে তিনি আবার উঠে দাঁড়ালেন। আবার তিনি আস্তে আস্তে সে বালি পাথর সমস্ত কিছু সরাতে 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 কিছুটা ফাঁকা হলো। ওপরের আকাশ তিনি দেখতে পেলেন, ভোর সকাল তিনি দেখতে পেলেন, পাখিদের আওয়াজ তার কানে গেল। তিনি তখন ভাবলেন যে আমার তাহলে জ্ঞান আছে, আমি তাহলে এখন ভালোই আছি, তাহলে আমি নিশ্চয়ই এই গর্তের থেকে আমি উঠে যেতে পারবো। এই চিন্তা ভাবনা করে বিভূতিবাবু কী করলেন, ওই গর্তের মধ্যে দুই দিকে পা দিয়ে দিয়ে আস্তে 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 তিনি ওপরে উঠে পড়লেন। ওপরে ওঠার পরে তিনি নিজেকে যেন ভাবলেন যে তিনি মৃত্যুর হাত থেকে ফিরে এলেন। তারা হয়তো ভেবেছিল বিভূতিবাবু মারা গেছে, কিন্তু তিনি তো এত সহজে মারা যাবেন না, কারণ ভগবান তো তার সাথে আছেন। তিনি এত লোকের উপকার করেন, তো ভগবান তো তাকে সাথ দেবে। যে এত পরিশ্রম করে, এত লোকের জন্য চিন্তা ভাবনা করে, ভগবান ঠিক তার সাথে থাকবে। তাই তো তিনি সেই গর্তের থেকে উঠে বেঁচে আবার তিনি আস্তে আস্তে ঘরে ফিরে এলেন। ঘরে ফিরে তিনি এই কে করলো এইসব কাণ্ড, তার জন্যে তিনি থানায় খবর দিলেন। থানায় খবর দেওয়ার পরে সমস্ত এনকোয়ারি করার পরে সেই যে তাদের বিরোধী পক্ষধরী মানুষগুলো, তারা কিন্তু ধরা পড়ে গেল। ধরা পড়ার পরে তাদের প্রত্যেকে জেলে আটকানো হলো এবং এই হিংসাত্মক ঘটনার জন্য তাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেল। আর বিভূতিবাবু কিন্তু সেখান থেকে বেঁচে ফিরে এসে নিজের বুদ্ধির জোরে তিনি কিন্তু আবার গরিব দুঃখীদের জন্য নিজেকে আবার তিনি বিলিয়ে দিলেন। আর তার ব্যবসা আরও ভালো চলতে লাগলো। এই ঘটনা পেপারে, টিভিতে, সারা জায়গায় ছড়িয়ে গেল, কারণ তিনি একজন মহান ব্যক্তি ছিলেন। এই ঘটনা ছড়ানোর পরে বিভূতিবাবুর বাড়িতে ভিড়ে ভিড়, কত সাংবাদিক, কত কিছু, সবাই তার ইন্টারভিউ নিচ্ছে, খবরের কাগজে ছাপানো হচ্ছে। বিভূতিবাবুর যশ আরও বেড়ে গেল এবং বিভূতিবাবু আরও বেশি করে তার নামটা চারদিকে ছড়িয়ে গেল। এইভাবে কিন্তু তিনি মৃত্যুর মুখ থেকে কিভাবে তিনি ফিরে এলেন। তাই যদি বুদ্ধি থাকে, চরম বিপদেও যদি ধৈর্যচ্যুত না হয়ে, হতাশ না হয়ে, ব্যর্থ না হয়ে যদি জীবনে ফিরে আসার চেষ্টা করে, তাহলে কিন্তু সে নিশ্চয়ই আবার নতুন জীবন পাবে। এই জন্য বিপদে কোনো সময় ধৈর্যচ্যুত হতে হয় না, কোনো সময় হতাশ হতে হয় না, কোনো সময় ভাবতে হয় না যে আমি মরে যাব। সব সময় অন্যের কথা চিন্তা করতে হবে,
কারণ ভগবান আমাদের পাঠিয়েছে নিশ্চয়ই কারোর না কারোর উপকারের জন্য। তাই জন্যে আমরা সব সময় অন্যের কথা চিন্তা করে অন্যকে আমরা কিভাবে সাহায্য করতে পারি এইসব চিন্তা ভাবনা করে কিন্তু আমরা সব সময় নিজের জীবনটাকে তৈরি করব। তাহলে কিন্তু আমরা চরম বিপদেও আমরা উদ্ধার পেয়ে যাব, কারণ ভগবান আমাদের সাথেই থাকবে। তাহলে বন্ধুরা, আজকে আমার গল্পটা কেমন লাগলো তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে এবং খুব বেশি করে শেয়ার করে দেবে, যাতে এইসব মানুষদের হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য যাতে বুদ্ধি থাকে এবং হতাশ না হয়ে কি করে নিজেকে এখান থেকে বের করা যায় সেই চেষ্টা করতে হবে। এই মনোভাবটা যেন তাদের মধ্যে তৈরি হয় এবং মনোবল যেন তৈরি করতে পারে মানুষ। তাহলে আজকে আমি আসি, টাটা।